সারাদিনের কাজ শেষ করে সবে চেয়ার থেকে উঠতে যাচ্ছি, তখনই রণজয় এসে আমায় বলল, এই শুভদা, এই বস তোমাকে ডেকেছে, ভীষণ দরকার আছে মনে হয়। বস এখন ডাকছে? কি আবার দরকার হলো? যাই হোক, কি আর করা যাবে, বস যখন ডেকেছে অমান্য তো আর করা যাবে না। স্যার, আসতে পারি? ও শুভ, এসো এসো। বাড়িতে ফেরার সময় তোমায় ডাকলাম, খুবই দরকার, কিছু মনে করলে না তো? আরে না না স্যার, কি বলছেন, কি দরকার বলুনই না। তুমি তো জানোই ময়ূরহাটে আমাদের একটা কোম্পানি একটা বড় কমপ্লেক্স তৈরি করতে চলেছে। এখন শহরের লোকেরাও দূষণমুক্ত পরিবেশে নিরিবিলিতে থাকতে চাইছে, তাই ছোট্ট শহর ময়ূরহাট একদমই আইডিয়াল প্লেস। একটা বড় প্রজেক্ট ওটা, এটা সাকসেসফুল হলে আমাদের অনেক সুনাম হবে। কিন্তু এটাও তুমি জানো আমাদের কোম্পানি মানুষের সুবিধা ও অসুবিধার উপর ভীষণ নজর দেয়, তাই ল্যান্ড ইন্সপেকশনের কাজটাই বাকি রয়ে গেছে। আপনার কথার ইঙ্গিতটা বুঝতে পেরেছি। একদম ঠিক ধরেছ, সোশ্যাল অফিসার হিসেবে তাই তোমাকেই একবার লাইভ লোকেশনটা গিয়ে দেখে আসার অনুরোধ আমি করছি, যে ওখানকার মানুষের কোনো অসুবিধা নেই তো। তাই কালকের দিনটা বিশ্রাম নিয়ে তুমি পরশুদিন ওখানে যাও। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, কোম্পানি আর সেখানকার মানুষের যেন দুদিকেরই ভালো হয় সেই খবর নিয়েই আমি ফিরব। তুমি প্রতিবারের মতো এবারেও ভালো করেই ফিরবে, তাতে আমার পুরো বিশ্বাস রয়েছে। অল দ্য বেস্ট মাই বয়। ময়ূরহাটের ঠিকানা আর সব কাজ বুঝে নিয়ে বসকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম। ঘুণাক্ষরেও জানতাম না যে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে। একদিন পর রওনা দিল ময়ূরহাটের দিকে। সময়টা বর্ষাকাল, আকাশ সকাল থেকেই মেঘলা ছিল, মাঝে মাঝে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে। ঘন্টাখানেক ট্রেন চলার পর সিগন্যাল না পেয়ে ট্রেনটি একটি জায়গাতে দাঁড়িয়ে পড়ল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে কোথায় আছি বোঝার চেষ্টা করছি, এমন সময় সামনের সিটে বসে থাকা বয়স্ক লোকটি হঠাৎ বলে উঠল, অনেকটা সময় লাগবে বাবা, এমনিতেই এদিকে সিঙ্গেল লাইন, তার উপরে লাইনে বৃষ্টিতে জল জমে গেছে, তাই দেরি তো হবেই। দুপুরের মধ্যেই পৌঁছে যাব ভেবেছিলাম, কিন্তু কোথায় যাবে তুমি? ময়ূরহাট যাব ভেবেছিলাম, দুপুরের মধ্যেই পৌঁছে যাব, কিন্তু এখন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। তাহলে তো অনেকটা সময় লাগবে, এখনো 1.5 ঘন্টা ট্রেন লাগবে। আচ্ছা, ময়ূরহাট স্টেশন থেকে তো রূপচাঁদপুর যেতে বৈতরণী নদী পার হতে হয় না? সন্ধ্যের পর নৌকো পাবো? বিকেলের পর নদীতে তো সেরকম নৌকা চলে না, তাছাড়া রাতে তুমি বরং রাতটা স্টেশনে কাটিয়ে তারপর সকালে রূপচাঁদপুরে যেও। না না, আমাকে আজকের মধ্যেই রূপচাঁদপুর পৌঁছতে হবে। বুঝতে পারছি হয়তো তোমার দরকারি কাজ আছে, তবে রাতে নদী পথে না যাওয়াই মঙ্গল, বিশেষ করে এই বর্ষার সময় তো, আর ভাদ্র মাসে। বয়স্ক লোকটির কথাগুলি আমার মাথার উপর দিয়ে কালো মেঘের মতো ভেসে গেল। আর বেশি কথা বাড়ালাম না। এর আরো 45 মিনিট পর ট্রেন চলতে শুরু করে। দুটি স্টেশন পর বয়স্ক লোকটি নেমে গেল। ট্রেন থেকে নেমে যেতে যেতেই জানলার কাছে এসে বলল, আজকে রাতে বৈতরণী নদী হয়ে রূপচাঁদপুর যেও না, কষ্ট করে স্টেশনে রাতটা কাটিয়ে কাল সকালে যেও, তোমার ভালোর জন্যই বললাম। ভালো থেকো, করুণাময় ঈশ্বর তোমার মঙ্গল করুন। বলেই লোকটি ট্রেনের পাশে সরু রাস্তা দিয়ে গাছের পেছনে চলে গেল। এইবার আমি বেশ কিছুটা অবাক হলাম। যাই হোক, ট্রেন যখন ময়ূরহাট স্টেশনে এসে থামলেও তখন পৃথিবীর বুকে অন্ধকার তার রাজত্ব বিস্তার করে ফেলেছে। ময়ূরহাট স্টেশনে কেবল দুটি লোক নামলাম। বৃষ্টি তত সময় থামলেও আকাশের মুখ গম্ভীর, আর সাথে সাথেই মাঝে মধ্যে দমকা বাতাস বইছে। দাদা, খেয়াঘাটটা কোন দিকে বলতে পারেন? ওই তো স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেখান দিয়ে মিনিট 10 হাঁটলেই বৈতরণী নদী চোখে পড়বে, সেখানে খেয়াঘাট পাবেন। তবে এই বৃষ্টি রাতে মনে হচ্ছে না যে খেয়া পারাপার হবে, এমনিতেই বৈতরণী নদীর যা জলের তোর, আর আজ সারাদিনের বৃষ্টিতে
মনে হচ্ছে সে আরো ফুলে ফেঁপে উঠেছে। আর অন্য কোনোভাবে কি রূপচাঁদপুর যেতে পারবো? রূপচাঁদপুরের শেষ বাস সন্ধ্যা 6টাতে যায়, তারপর আর ওদিকে কিছু যায় না। তা আপনি রূপচাঁদপুরে কার বাড়িতে যাবেন? না না, কারোর বাড়িতে নয়, আমি তো ওই যে কমপ্লেক্স তৈরি হবে। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই লোক। ছি ছি, গরিব মানুষগুলোর কষ্ট বুঝলেন না। হ্যাঁ, এই বলে এক প্রকার তিরস্কার করেই লোকটি স্টেশনের উল্টো দিকের পথ দিয়ে বাইরে বেরিয়ে গেল। রূপচাঁদপুর আর বৈতরণী নদীর কথা শুনে সবার যে কি হচ্ছে বুঝতেই পারছি না। এখানে পৌঁছতে যা দেরি হলো, আর আজ রাতে কলকাতা বা বাড়িতে পৌঁছতে পারবো না, তাই বসকে বাড়িতে ফোনে জানিয়ে দিলাম। অসুবিধা হলে লাস্ট ট্রেন ধরেই কলকাতা ফিরে এসো। সারা রাত তুমি থাকবে কোথায়? আমি ছেলে মানুষ, গাছের নিচে বসেও রাত কাটিয়ে দেবো। কাজ সেরেই কলকাতাতে ফিরবো, আপনি চিন্তা করবেন না স্যার। বাবা মার মুখটা মনে করে এক প্রকার মনে জোর নিয়েই খেয়াঘাটের দিকে রওনা দিলাম। রাস্তাতে চলার পথে খেয়াল করি কাঁচা রাস্তাতে ইতিমধ্যেই সামান্য জল জমে গেছে। অন্ধকারে যতটা সম্ভব কাদা বাঁচিয়ে এগোতে রাখলাম। স্টেশনের লোকটি ঠিকই বলেছিল, সত্যিই নদীতে আজ জল থই থই করছে। বৃষ্টির জলে যেন আরও ভরে উঠেছে। টলমল জলের বৈতরণী নদীর দিকে তাকিয়ে মনে হলো যেন হে জীবনের ওপারের বৈতরণী। নদীর খেয়াঘাটের দিকে তাকাতে দেখি বেশ কিছু নৌকা ঘাটে বাঁধা রয়েছে। জলের তোরে নৌকাগুলো আপন মনে দুলছে, কিন্তু নৌকা চালক বা মাঝি কেউই নেই সঙ্গে। হয়তো বৃষ্টির জন্য সবাই চলে গেছে যে যার বাড়িতে। সবাই তাহলে ঠিকই বলেছিল, আজকে আর যাওয়া হবে না মনে হচ্ছে রূপচাঁদপুর। ঠিক আছে, আজকে রাতটা এখানেই তাহলে বসেই কাটাই। এই ভেবে বাঁশ দিয়ে বানানো কাছে একটা বেঞ্চিতে গিয়ে বসলুম। ঘড়িতে দেখি রাত প্রায় 10টা। নদীর ঠান্ডা হাওয়াতে চোখ যেন জুড়িয়ে এলো। একটি গলার আওয়াজে হঠাৎ ঘুমিয়ে যায়। কোথায় যাবেন আপনি? চোখ খুলে দেখি নদীতে একটা বেশ বড় নৌকা। এখন এই সময় নদীতে নৌকো কি করে? আর বিশেষভাবে লক্ষণীয়, নৌকোটি একটু বেশি বড়, যেন কোনো বিশেষ উপলক্ষের জন্য তৈরি। আসলে আমি রূপচাঁদপুর যেতাম, কিন্তু শুনেছি এই সময় নাকি নদীতে নৌকো চলে না। আপনি আসাতে আমার খুবই উপকার হলো। চলে আসুন এখানে, যাচ্ছি তো ওই পথেই। নৌকাটির দিকে বেশ খানিক সময় তাকিয়ে দেখি নৌকাতে একটাও মানুষ নেই। আমি আর দেরি না করে হাতে চাঁদ পাওয়ার মতোই দৌড়ে গিয়ে নৌকায় উঠি। নৌকা চলতে শুরু করে। আপনি আসাতে আমার খুবই উপকার হলো। কেন জানি না রূপচাঁদপুরে যাওয়ার কারণটা আপনা থেকেই সেই মাঝির কাছে বলে ফেললুম। তাকে যে কেন বললুম তার কারণ যুক্তি কোনো কিছু খুঁজে পেলাম না, কিন্তু এই কথাটা তাকে না জানালেও চলতো। আমার কথা শেষ হতে না হতেই, আচ্ছা, আপনিও কি রূপচাঁদপুরের জমিদার হেমেন্দ্রনাথের ছেলে গৌরনাথের বিয়েতে যাচ্ছেন? হঠাৎ লক্ষ্য করলুম এই ফাঁকা নৌকাতে হঠাৎ মানুষের সমাগম কি করে। আমি কিছু বলতে যাব এমন সময় মেয়েটি আবার বলে, জানেন তো, এই নৌকাতে উপস্থিত সকলে খুব খুশি যে তাদের পাকা বাড়ি হবে। পাকা বাড়ি মানে? নদীর পাড়ে আমরা সবাই মাটির বাড়িতে থাকি, আর ওই জমিতে চাষ করে কোনো রকমে দিন চালাই বলছি কেন, বলা উচিত চালাতাম। জমিদার মশাই আমাদের থেকে ওই জমি নিয়েছে, আর অবশ্য বলেছে ওখানে কমপ্লেক্স নাকি তৈরি হবে, আর তাতে আমাদের থাকতে দেবে। আমাদের নাকি কষ্টের দিন একেবারে শেষ। শুধু তাই নয়, গ্রামের অন্যরা অন্য নৌকাতে গেলেও কেবল যারা জমি দিয়েছে জমিদার মশাই শুধু তাদের জন্য এই বিশেষ নৌকা আনিয়েছেন। কিন্তু ওই জমিতে গ্রামের লোকরা থাকবে এমন কিছু তো আমি জানি না। ওই জমিতে তো বড় লোকেরা থাকবে, তাই তো? আমাদের মতো গ্রামের গিয়েও লোকেরা কেনই বা থাকতে যাবে সেখানে, ঠিক কি না? আর তাছাড়া ওরা থাকবে রাস্তাতে,
ওদের জমি নেওয়া হবে, তবে কোনো জায়গা থাকবে না সেখানে। আমরা কত বোকা, তাই না? কত সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, আর এটাই আমাদের অপরাধ। আমার কাছে বিষয়টি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। আমি মেয়েটিকে কিছু বলতে যাব, তখনই নৌকাতে মানুষের মধ্যে চিৎকার শুরু হলো। কি? নৌকাতে জল ঢুকতে শুরু করেছে মানে? নদীর জল তখন উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ যেন নৌকায় ধাক্কা মারছে। নদীর জলে নৌকো যেন তখন উত্তাল হয়ে উঠেছে। সবাই বাঁচার চেষ্টা করছে, কিন্তু এতগুলো লোক মাঝ নদীতে রাতের অন্ধকারে বাঁচবে কি করে, এটাই ভেবে পাচ্ছে না। এই অন্ধকার রাতে অজগরের মুখের মতো যেন বৈতরণী নদী এই নৌকোটিকে গিলে খাবে। অন্ধকারে সাঁতরাবই বা কি করে? নৌকো ধীরে ধীরে নদীর গর্ভে তলিয়ে যেতে থাকে। ও দাদা, এখানে কি করছেন? ও দাদা! হঠাৎ চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। আমি নদীর ধারেই বসে আছি। বললুম, আমি কোথায়? এটা রূপচাঁদপুর। আপনি কে? কোনো মতে উঠে বসি। আমার পাশে পড়ে আছে কিছু কাগজপত্র। কাগজগুলো খুলতেই আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। জমিদার হেমেন্দ্র নারায়ণ মানুষদের এই মর্মে সই করিয়েছে যে তারা জমি লিখে দিলে পাকা বাড়ি পাবে, কিন্তু চালাকি করে এই নৌকোতে সবাইকে তুলে মাঝ নদীতে নৌকোর দুর্ঘটনা করিয়ে সকল সরল গ্রামবাসীকে মেরে ফেলে এই গ্রামেরই জমিদার হেমেন্দ্রনাথ। মানুষ এত নিচে নামতে পারে? তখনই যেন নদীর জলে আগের রাতে দেখা সেই মেয়েটির মুখ ফুটে ওঠে। চিন্তা করো না, তোমাদের ওই জমির টাকা জমিদারকে কোনোভাবে আমি ভোগ করতে দেব না। আর দেরি না করে সেদিনই কলকাতায় ফিরে বসকে সব খুলে বলি। থানাতে সেই কাগজপত্রগুলি দেখাতে এবং তদন্তের পর জমিদার হেমেন্দ্র নারায়ণকে গ্রেফতার করা হয়, আর সেই গ্রামের ভালো মানুষগুলির জন্য তাদের জমিতে এক অনাথ আশ্রম তৈরি করা হয়। এখনো রাতে চলে সেই নৌকো। তোমরা চাইলে দেখে আসতে পারো ময়ূরহাটের বৈতরণী নদীতে। চিন্তা নেই, কোনো ক্ষতি করবে না তারা। আত্মা হলেও তারা জীবিতদের থেকে অনেক সরল। হে গাইস, কেমন লাগলো আজকের ভিডিও জানাও কমেন্ট সেকশনে। আর আমি খুবই দুঃখিত যে আগের মতো ভিডিও আপলোড করতে পারছি না, আমার কিছু কলেজের সমস্যার জন্য। বাট সবই এখন সমস্যা মিটে গেছে। এখন থেকে মাসের প্রতি দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে তোমাদের জন্য প্রত্যেক রবিবার করে থাকবে 2টি করে গল্প। আশা করি সময় মতো আপলোড করতে পারবো, কোনো রকম সমস্যার সম্মুখীন হব না। তোমাদের সাপোর্ট পাশে না থাকলে আমি কোনোভাবেই এত দূর পৌঁছতে পারতাম না। জানি না এরপর কত দূর যেতে পারবো। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর শেয়ার করো, না হলে আমাদের চ্যানেল আগের জায়গায় আর কোনোদিনই পৌঁছতে পারবে না। সো প্লিজ, তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো আজকের জন্য এইটুকুই। চলো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। টাটা।